আজ জজ সাহেব আমার ডিভোর্স মঞ্জুর করলেন। আমি উশসী। আমার বিবাহিত জীবন ৩৫ বছরের। নিশ্চয়ই অবাক হচ্ছেন যে আমার বুড়ি বয়সে ভীমরতি হয়েছে কিনা, তাই তো? শুধু আপনারা কেন, প্রায় সবাই তাই ভাবছে। সবাই বলছে কোথায় এই বয়সে স্বামীর পাশে থাকবে তা না, চলল প্রেমিকের হাত ধরে। ছেলের বউ চলে এসেছে, তাও কোনো লজ্জা শরমের বালাই নেই। অথচ আমি এই ৩৫টা বছর যে সবার পাশে ছিলাম সেটা সবাই এক লহমায় ভুলে গেল। আর যাদের মনে আছে তারাও ভুলে থাকতে পারলেই বেঁচে যায়। ছেলেবেলা থেকেই আমি কঠোর শাসনের মধ্যে দিয়ে বড় হয়েছিলাম। এই কঠোর শাসনের ফাঁকেও আমার জীবনে প্রেম এসেছিল। পারিবারিক সূত্রে দুই পরিবারের মধ্যে সুসম্পর্ক থাকায় কোনো দিনও ভালোবাসা হারানোর কথা মাথায় আসেনি। কিন্তু আমাদের সম্পর্কটা জানাজানি হতেই সবাই মিলে আমাদের ভালোবাসাকে গলা টিপে হত্যা করল। আমার চোখের সামনে কুন্তল বিয়ের পিঁড়িতে বসল। আমি বসে বসে দেখলাম ও অন্য কারোর স্মৃতিতে সিঁদুর পরালো। ওর ফুলশয্যার খাট গোলাপ দিয়ে সাজানোর সময় প্রতিটা কাঁটা আমার বুকে তীরের মতো বিঁধেছিল। পালিয়ে যাওয়া বা মরে যাওয়া কোনোটারই সাহস আমাদের ছিল না। তার ৩ মাস পর আমার বিয়ে হয়। বিয়ে রাতে স্বামীকে বলেছিলাম আমার ছবি আঁকতে খুব ভালো লাগে, কিন্তু একদিন ছবি আঁকতে গিয়ে ডাল পুড়িয়ে ফেলেছিলাম। আসলে আঁকায় এতটাই মগ্ন ছিলাম, ডালের ব্যাপারটা একদম মাথায় ছিল না। সেদিন আমার স্বামী খাতাটা জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে বলেছিল একদিন বাড়িশুদ্ধ সবাইকে পুড়িয়ে মেরে নাকি আমার শান্তি হবে। অজানা আশঙ্কায় সেই থেকে আর কোনো দিন পেন্সিল ছুঁয়েও দেখিনি। পরের বছর আমার ছেলের জন্ম হয়। আমার ছেলেকে ইংরেজি মিডিয়ামে পড়ানো, ক্রিকেট শেখানো, কবিতা শেখানো, কোনো কিছুতেই আমার স্বামী কোনো কসুর করেননি। আমার মাঝে মাঝে ভাবতে অবাক লাগত, এই লোকটাই কিনা আমার সমস্ত স্বপ্নকে পায়ের তলায় পিষে হত্যা করেছে। বিয়ের পর পুরানো কোনো বন্ধুদের সাথে যোগাযোগ রাখতে দেয়নি। গা ভর্তি গয়না পরিয়ে ঘরে বসিয়ে রেখেছে। আমি জানালা দিয়ে তাকিয়ে বাইরের জগৎটা দেখে ভাবতাম সবাই কি সুন্দর নিজের মতো হাসছে চলছে, শুধুমাত্র আমি শোকেসে সাজানো পুতুল হয়ে রয়ে গেলাম। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে গিয়ে দেখলাম চুলে পাক ধরেছে। তখন বুঝলাম জীবনের সায়ান্নে এসে পৌঁছেছি। আর হয়তো হাতে গোনা কয়েকটা দিন আছে। মন দিয়ে রান্না করে ছেলে মানুষ করে বরের আবদার মিটিয়ে একদিন সত্যিই বুড়ি হয়ে গেলাম। আমার ছেলের বউ পিউ ফ্যাশন ডিজাইনার শুনে আমার স্বামী উচ্ছ্বসিত হয়ে বললেন খুব ভালো, মেয়েদেরও ছেলেদের সাথে তাল মিলিয়ে চলা উচিত। আমার কথাটা শুনে মনে হলো যাক, আমার ছেলের বউ এ যাত্রায় রক্ষে পেল। একদিন পিউ নিজের ঘরে বসে কি সব আঁকিবুকি করছিল। আমার ওর ঘরে ঢুকে ওর আঁকাগুলো দেখে মনে হলো কোথাও যেন একটা ফাঁক থেকে যাচ্ছে। ঘর পোড়া গরু কিনা, তাই একবার দেখে নিলাম গ্যাসে কোনো রান্না চাপানো আছে কিনা। তারপর কাঁপা কাঁপা হাতে পেন্সিলটা তুলে নিলাম। পিউ ওর অফিসের বসকে আমার ডিজাইন দেখানোয় উনি আমাকে দেখা করতে বললেন। আমি তো শুনেই ভয় পেয়ে না করে দিলাম, কিন্তু পিউ ধমকে আমাকে রাজি করালো। মন্দিরে পুজো দেবার নাম করে পিউয়ের সাথে ওর অফিসে গেলাম। পিউয়ের বস আমাকে আরও কয়েকটা ডিজাইন করে দেখাতে বললেন। তারপর ইংরেজিতে কী সব যেন বললেন, তবে মনে হলো উনি আমার প্রশংসাই করছেন। সেদিন ফেরার পথে বাড়ি ঢোকার আগে একটা পার্কে বসে মুক্ত বাতাস প্রাণ ভরে উপভোগ করছিলাম। হঠাৎ দেখতে পেলাম আমার ভালোবাসার মানুষটিকে। বয়স বাড়লেও দুজন দুজনকে চিনতে বিন্দু মাত্র দেরি করিনি। কথা বলে জানলাম ওর স্ত্রী বিয়ের 1 বছরের মাথায় মারা যায়। যখন জিজ্ঞেস করলাম আর বিয়ে করনি কেন, তখন হেসে বলল নিজেকে আর কতবার ঠকাবো। কথা বলার সময় ওর চোখের কোণটা চিকচিক করছিল। আমি নিজের আবেগকে সংযত করে চলে এলাম। তবে আমাদের ভালোবাসা যে আজও মরেনি সেটা বুঝেছিলাম।
এত বছর বাদে নিজের মতো করে বাঁচার খুব লোভ হলো। স্বামীকে বললাম আমি বাড়িতে থেকেই কাজ করতে চাই। তখন উনি বললেন, ছেলের বউকে দেখে হিংসায় আমার নাকি মাথা খারাপ হয়ে গেছে, তাই কোনো কিছু করতে চাইলে আমাকে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে করতে হবে। হঠাৎই মাথায় কেমন যেন জেদ চেপে গেল। বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে গেলাম কুন্তলের বাড়ি। ও দরজা খুলে দিতেই আমি বললাম, আমাকে থাকতে দেবে তোমার কাছে? একটু প্রাণ ভরে ছবি আঁকতে দেবে? কুন্তল হেসে বলল, একটু কেন, তোমায় আমি গোটা আকাশটা দিলাম। আমার ছেলে বাবার বাধ্য হলেও পিউ কিন্তু সব সময় আমার পাশে আছে। আমার তো মনে হয় গত জন্মে ও আমার মেয়ে ছিল। এতক্ষণ যেটা শুনলেন সেটা আমার জীবনের গল্প নয়, এটাকে ভূমিকা বলতে পারেন। গল্প লেখা তো এবার শুরু হবে আমার মনের মতো করে। ঝোঁকের মাথায় বাড়ি ছেড়ে কুন্তলের কাছে চলে তো এলাম, কিন্তু পরে মনে হলো ঠিক করলাম কি? আমার জন্যে যদি কুন্তলকে সবার কাছে ছোট হতে হয়? এসব ভেবে মাথার কাজ করছিল না আমার। কিছুক্ষণ বাদে দেখি কুন্তল আমার জন্যে চা বানিয়ে এনেছে। চায়ের কাপটা আমার হাতে দিয়ে বলল, এখন যে কথাগুলো বলবো সেগুলো মাথা ঠান্ডা করে শুনবে, বুঝলে? কয়েকটা মাস তুমি আর আমি মুখরোচক খবরের শিরোনামে থাকব। আমাদের স্পন্সরেরা হলেন আমাদের পাড়া প্রতিবেশী, পেপারওয়ালা, দুধওয়ালা, কাজের লোক আর সর্বোপরি আমাদের আত্মীয়রা। কিন্তু ধীরে ধীরে এদের কৌতূহলগুলো ফিকে হয়ে আসবে যখন ওরা দেখবে আমরা দারুণ আছি। আর যখন পেট ভরানোর জন্যে নতুন মুখরোচক কিছু পেয়ে যাবে, তখন এরা আমাদের ওপর আর ওদের মূল্যবান সময় নষ্ট করবে না। আমি কথাগুলো শুনে হেসে কুন্তলকে বললাম, তুমি পারোও বটে, উফ। কুন্তল একটা ঘর দেখিয়ে বলল, ওটা তোমার ঘর। তুমি আমাকে যতদিন নিজে থেকে কাছে না ডাকবে আমি আসব না। কুন্তলের এই কথাটা শুনে নিজের ভালোবাসার উপর সত্যিই গর্ব হলো। কুন্তল বলল, ওর অবসর জীবনে আমি নাকি এক মুঠো দক্ষিণা বাতাস। যাই হোক, নিজের একটা আলাদা ঘর, একটা আরাম কেদারা, ছবি আঁকার জন্য একটা টেবিল, এগুলো দেখে খুব ভালো লাগলো। পিউয়ের বস আমাকে মাঝে মধ্যে অফিসে আসতে বলতেন। যখন যেতাম তখন আমাকে কতগুলো হাঁটুর বয়সী ছেলে মেয়ের সাথে কাজ করতে হতো। আমি বুঝতাম আমার বয়সের কারণে ওরা আমাকে একটু এড়িয়ে চলে, তবে অসম্মান করেনি কোনোদিনও। কিন্তু আমার খুব ইচ্ছে করত ওদের সাথে গল্প করতে। একদিন অফিস থেকে বেরোনোর সময় দেখি ওরা দল বেঁধে ফুচকা খাচ্ছে। আমি সটান ওদেরকে গিয়ে বললাম, কি ব্যাপার তোদের, আমাকে ডাকলি না তো ফুচকা খেতে? ওরা আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে রইল। আমি ফুচকাওয়ালাকে বললাম, তাড়াতাড়ি পাতা দাও আমাকে, আর খুব ঝাল দিয়ে মাখবে, ঠিক আছে? ব্যাস, তারপর থেকে ওরা আমাকে বাদ দিয়ে কখনো কিছু খায়নি। এমনকি ওদের ব্রেকআপ পার্টিতেও আমাকে ডাকত। এই নতুন প্রজন্মের কাছেও অনেক কিছু শিখেছি আমি। আমাদের ধৈর্য আর ওদের উদ্যম, এই দুটোকে মিলিয়ে দিয়েছিলাম আমরা আমাদের কাজের মধ্যে দিয়ে। ওদের সাথে যেমন চুটিয়ে আড্ডা মেরেছি, তেমনি ওদের মন খারাপের সময় মাথায় হাত বুলিয়ে দিয়েছি। বয়সটা যে শুধুমাত্র একটা সংখ্যা, সেটা আমি আমার জীবন দিয়ে বুঝেছিলাম। কিন্তু আজ যে কাজে একদমই মন নেই আমার, কি করেই বা থাকবে? আজ আমার একমাত্র ছেলে বাবাইয়ের জন্মদিন বলে কথা। সকাল থেকেই মনমরা হয়ে বসেছিলাম চুপচাপ। কুন্তল বলল, একটা কাজ করা যেতে পারে। বাবাই যা যা খেতে ভালোবাসে তুমি সব রান্না করে ফেলো। কুন্তলের কথা শুনে চট করে মাথাটা গরম হয়ে গেল। রেগে গিয়ে বললাম, বাজে কথা বলা বন্ধ করো, কে খাবে এত খাবার? কুন্তল কাঁচুমাচু মুখে বলল, তোমার কি এই বুড়োটাকে একটু ভালো মন্দ খাওয়াতেও ইচ্ছে করে না নাকি? কুন্তলের কথাটা শুনে সত্যিই খুব খারাপ লাগলো। ঠিকই তো বলেছে, সবই তো রান্নার লোক করছে, আর আমি আমার কাজ নিয়ে মেতে আছি। আমি বাবাইয়ের পছন্দের সব খাবার বানিয়ে বললাম, খাবে এসো। তক্ষুনি দরজায় বেল বাজল। দরজা খুলে দেখি পিউ এসেছে। আমি বললাম, ভালোই হলো তুই এলি, খাবারগুলো সব টিফিন গাড়িতে নিয়ে যাবি। পিউ মুখ বেঁকিয়ে বলল, বয়ে গেছে আমার মোটেগিরি করতে, যার জন্যে বানিয়েছ তাকেই বরং খাইয়ে দিও। পিউ সরে যেতে দেখি পেছনে বাবাই দাঁড়িয়ে।
আমার জীবনের সেটা ছিল সেরা মুহূর্ত। আমি ছুটে গিয়ে বাবাইকে জড়িয়ে ধরলাম। খালি হয়ে যাওয়া বুকটা ভরে গেল আমার। সেদিন বুঝেছিলাম নারীর টানের কাছে সব কিছুই ফিকে। বাবাই কুন্তলকে দেখে প্রথমে কিছুটা ইতস্তত করছিল, তারপর কুন্তলই ওর কাছে এগিয়ে এসে বলল, মাকে দেখে ভালো লাগছে তো? বাবাই 2 মিনিট ভেবে আমার হাতের তালু দুটো নিজের হাতে নিয়ে দেখে বলল, আগে মা যখন রান্না করতে করতে আমায় পড়া ধরত, তখন মায়ের হাতে তেল হলুদ লেগে থাকতো বলে আমি রেগে গিয়ে বলতাম, ধুর, তুমি আমার সব বই খাতা নষ্ট করে দিলে। বড় হয়েও মাকে শুধু রান্নাঘরেই দেখেছি, কিন্তু আজ দেখছি মায়ের হাতে সেই হলদেটে ভাবটা আর নেই, কিন্তু মা একদম আগের মতোই আছে। মায়ের গায়ের গন্ধটাও পেলাম বহুদিন পর। কুন্তল বাবাইয়ের মাথায় হাত বুলিয়ে বলল, তোমার মায়ের বৃত্ত আজ সম্পূর্ণ হলো, কারণ তোমাকে ছাড়া তোমার মা অসম্পূর্ণ। আমার ঘরটা দেখে বাবাই বলল, তোমার নিজের ঘর দেখে আজ খুব ভালো লাগছে মা। চলে যাওয়ার সময় বাবাইকে জিজ্ঞেস করলাম, তোর বাবা কেমন আছে রে? বাবাই বলল, অনেক তো ভাবলে মা সবার কথা, এবার একটু নিজেকে নিয়ে ভাবো। আমি বললাম, আবার আসবি তো মায়ের কাছে? বাবাই আমাকে জড়িয়ে ধরে বলল, আসবো মা, শুধু তুমি তোমার স্বপ্নের সাথে কখনো আপোস করো না। যে যাই বলুক, আমার চোখে তুমি আগে যেমন ছিলে এখনো ঠিক তেমনই আছো। পিও ভাগ্যিস আমায় আজ নিয়ে এলো, নয়তো তোমার ভালো থাকাটা সত্যি খুব মিস করতাম। সেদিন রাতে কুন্তলকে বললাম, কি ব্যাপার, তুমি আর পিউ মিলে এইসব করেছো তাই তো? কুন্তল হেসে বলল, তোমার হাসি মুখটা দেখব বলেই তো এত আয়োজন। সেদিন মনটা খুব ভালো ছিল বলে অনেক রাত অবধি জেগে কাজ করছিলাম। হঠাৎ বাথরুমে যেতে গিয়ে দেখি কুন্তলের ঘরে আলো জ্বলছে। আমি একটু অবাকই হলাম। তারপর ঘরে ঢুকে দেখি কুন্তল বিছানায় শুয়ে বুক ব্যথায় ছটপট করছে। আমাকে দেখে ইশারা করে একটা ওষুধের বাক্স দেখালো। আমি তাড়াতাড়ি ওষুধ দেওয়ার কিছুক্ষণ পর ওর ব্যথা কমল। আমাকে বলল, আজ একটু বেশি খাওয়া হয়েছে, তাই হঠাৎ করে গ্যাস হয়ে গিয়ে এই অবস্থা। আমি বললাম, তুমি আমাকে ডাকবে তো নাকি? কুন্তল বলল, এত শরীর খারাপ লাগছিল তাই ডাকতে পারিনি। তারপর আমায় বলল, তুমি গিয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আমি বললাম, আমি আজ থেকে তোমার কাছেই শোবো। কুন্তল বলল, আরে না না, আমি ঠিক আছি। তখন আমি বললাম, কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা আমি বুঝবো। বুড়ো বয়সে একদম পাকামো নয়, বুঝেছ? আমি কুন্তলের পাশে শুতেই কুন্তল আমার হাত দুটো ধরে বলল, আজ আমরা সারা রাত গল্প করব। আমি চোখ পাকিয়ে বললাম, একদম নয়, একটু আগে কি হয়েছিল মনে আছে তো? আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, চুপ করে ঘুমোও দেখি। সেই রাতে কুন্তল ঘুমালেও আমি সারা রাত জেগেছিলাম। আমার কোলে মাথা রেখে কুন্তলের নিশ্চিন্তের ঘুম 2 চোখ ভরে দেখেছিলাম। সেই দিন থেকে সেটা আমাদের ঘর হলো। একদিনের জন্যেও আমার মনে হয়নি পরপুরুষের সাথে রাত কাটাচ্ছি। হঠাৎ করেই সামনে একটা বড় সুযোগ এলো। পুনেতে একটা বড় কোম্পানি একটা ফ্যাশন শোতে আমাদের ডিজাইন অ্যাপ্রুভ করলো। আমাদের টিম আমাকে বলল, আন্টি, এই শোটা হিট হলে আর পেছন ফিরে তাকাতে হবে না। আমি বললাম, আমি আছি তোদের সাথে, শুধু তোরা একটু পাগলামিটা কম করবি, তাহলেই হবে। তখন ওরা বলল, তুমি তো আছো, বেশি পাগলামি দেখলে কানটা ধরে মুলে দিও। কিছুদিন পর খবর পেলাম পিউ মা হতে চলেছে। খবরটা শোনা মাত্রই বাবাইয়ের ছোটবেলাটা চোখে ভেসে উঠল। মনে হলো দৌড়ে গিয়ে পিউকে জড়িয়ে ধরি, কিন্তু আমার তো হাত পা বাঁধা, তাই নিজের আবেগকে সংযত করে কাজে মন দিলাম। তবে অফিস থেকে ফিরে রোজ কাঁথা সেলাই করতে বসে যেতাম। দিনের মধ্যে 10 বার পিউকে ফোন করতাম। পিউ আমাকে বলতো, তুমি এত চিন্তা করো না মা, আমি একদম ঠিক আছি। কয়েক মাস পর পুনে যাওয়ার দিন স্থির হলো। আমার পুরো টিম আমার জন্যে এয়ারপোর্টে অপেক্ষা করছিল। বাড়ির থেকে প্রথম একা এত দূর যেতে একটু হলেও ভয় করছিল। যাওয়ার সময় কুন্তল বলল, এই তো সবে শুরু, এখনো অনেকটা পথ বাকি, সাবধানে যেও। এয়ারপোর্টে যাওয়ার পথে
হঠাৎ পিউয়ের ফোন এলো। আমাকে বলল, মা, আজকে আমার সাধের অনুষ্ঠান, কিন্তু আমি ঠিক করেছি তোমার হাতের পায়েস ছাড়া আমি খাবো না, এতে স্বাদ না হয় না হবে। আমি বললাম, পাগলামি করিস না পিউ, আমার ওখানে যেতে নেই। পিউ বলল, ঠিক আছে, তোমাকে আসতে হবে না। এই কথাটা বলেই ফোনটা কেটে দিল। তারপর বাবাই ফোন করে বলল, এসো মা, আমরা সবাই তোমার অপেক্ষায়। বাধ্য হয়ে ট্যাক্সি ঘোরালাম। আমার টিমকে বললাম আমি পরের ফ্লাইটে আসছি। আমার বস শুনে একটু রেগে গিয়ে বললেন, আপনার কাছে কোনটা ইম্পর্টেন্ট? তখন আমি বললাম, যে মেয়েটির জন্যে আমি আজ নতুন করে স্বপ্ন দেখি, তার ইচ্ছে আমার কাছে সব কিছুর আগে। আমার মেয়েকে কিছুতেই আমি কষ্ট দিতে পারবো না। ট্যাক্সিটা বাড়ির সামনে থামার পর ট্যাক্সি থেকে নামতে গিয়ে আমার পা দুটো হঠাৎ করে কেঁপে উঠল। তখন বুঝলাম শেকড়গুলো পুরোপুরি ছিন্ন হয়নি। আমাকে নামতে দেখে বাবাই এগিয়ে এসে আমায় বাড়ির ভিতর নিয়ে গেল। আমি বাড়ি ঢুকতেই ওখানে উপস্থিত লোকজনদের মধ্যে চাপা গুঞ্জন শুরু হলো, কিন্তু আমি তাতে বিন্দু মাত্র বিচলিত না হয়ে পিউকে আদর করে সোজা রান্নাঘরে গিয়ে ঢুকলাম। এত বছরের অভ্যেস তো, তাই কৌটোগুলো খুঁজে পেতে অসুবিধা হলো না। মনের মতো করে পিউয়ের জন্যে পায়েস বানিয়ে ওকে খাওয়ালাম। পিউ আমাকে প্রণাম করে বলল, আশীর্বাদ করো মা, আমার যাতে মেয়ে হয়, আর সেই মেয়ে যেন ঠিক তোমার মতো হয়। পিউয়ের কথা শুনে চোখে জল এলো আমার। মনে হলো কিছুই তো হারাইনি আমি। আমার স্বামী আমি আসবো শুনে নিজের ঘরে চলে গিয়েছিলেন। আমি চোরের মতো পালিয়ে না গিয়ে ওর ঘরে ঢুকে বললাম, কেমন আছো? উনি আমাকে আপাদমস্তক দেখে বললেন, আমি কেমন আছি সেটা বাদ দাও, তবে তুমি যে খুব ভালো আছো সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। স্বাধীনতা খুব ভালোভাবেই উপভোগ করছো দেখছি। আমি হেসে বললাম, একদম ঠিক বলেছ। পরাধীনতা মর্মে মর্মে উপলব্ধির মতো স্বাধীনতাও উপভোগ করছি। আমি ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে উনি বললেন, আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দিলে সই করে দিও। তখন বুঝলাম এবার সব বাঁধন ছিন্ন করার সময় এসেছে। বাড়ি থেকে বেরোবার সময় পিউয়ের মা আমাকে বলল, উশসী, তোমাকে একদম অন্যরকম দেখাচ্ছে, কোথা থেকে এত মনের জোর পাও তুমি? আমি বললাম, জীবনে কখনো কারোর অমঙ্গল কামনা করিনি, তাই হয়তো ঈশ্বর এই মনের জোরটুকু দিয়েছেন। সেদিন পিউয়ের সাথ দিয়ে আমি পুনে পৌঁছাই। পরের দিন আমাদের ফ্যাশন শো ভীষণভাবে জনপ্রিয় হয়। কলকাতায় ফেরার পর কয়েকদিন খুব কাজে ব্যস্ত ছিলাম, আর কিছুদিনের মধ্যেই আমার ডিভোর্সটা হয়ে যাওয়ার কথা। একদিন আমি বারান্দায় বসে পেপার পড়ছি, হঠাৎ কুন্তল এসে আমায় বলল, একটা জিনিস দেখবে এসো। আমি শোয়ার ঘরে গিয়ে দেখলাম একটা ছবি দেওয়ালে টাঙানো, অবিকল আমার মতোই দেখতে, তবে কোণের সাজে। আমি বললাম, এসবের মানে কি? কুন্তল বলল, বিয়ের কথা কি আর বুড়ো বয়সে মুখ ফুটে বলা যায়? আমি বললাম, আমাদের সম্পর্কের ওপর সিলমোহর না বসালেও চলবে। তখন কুন্তল বলল, কিন্তু আমার যে বহুদিনের স্বাদ তোমাকে লাল বেনারসিতে দেখার। আমি বললাম, বুড়ো বয়সে বর সাজার ইচ্ছে হয়েছে তাই তো? কুন্তল হেসে বলল, আমার এই আবদারটা ফিরিয়ে দিও না। আজ জজ সাহেব আমার ডিভোর্স মঞ্জুর করলেন। সামনের সপ্তাহে কুন্তলের সাথে আমার রেজিস্ট্রি, তবে লাল বেনারসি পরতেই হবে, কুন্তল বলে দিয়েছে, আর গলায় রজনীগন্ধার মালা, ঠিক সেই ছবিটির মতো। বন্ধুরা, আমার গল্পের নোটে গাছটি কিন্তু এখনই মুড়বে, কারণ আমাকে এখন যে নার্সিংহোমে ছুটতে হবে। বাবাই একটু আগেই ফোন করে বলল আমার নাতনি হয়েছে। পিউয়ের জেদ আমাকেই নাকি নাম রাখতে হবে। আমি ঠিক করেছি নাতনির নাম রাখব সম্পূর্ণা। শেষ হলো আমার গল্প। ভূমিকা আমার হাতে না থাকলেও গল্প কিন্তু একদম আমার মনের মতো। যদিও ছক ভাঙার গল্প, তবুও বাঁচার মতো বাঁচতে হলে এরকম ভাঙনও জীবনে প্রয়োজন। কলমে দেবযানী গুহ, পাঠে আমি সুদীপ্তা। গল্পপাঠটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি গল্পপাঠটি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।